হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি রেলের উপর বেস করে। ঠিক আছে, সামনে তোমাদের এনটিপিসি এক্সামের ডেট দিয়ে দিয়েছে। এই প্রশ্নগুলো করতে থাকো, আশা করছি তোমাদের খুবই উপকার আসবে। ঠিক আছে, এই টাইপগুলোই তোমরা গেটিয়ে এনটিপিসিতে লক্ষ্য করবে। চলো আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে দেখে নিই। খুবই ভালো একটা প্রশ্ন দিয়েছে। দেখো, দুটি সমান্তরাল সারির প্রতিটিতে 4 জন করে মোট 8 জন ব্যক্তি এমনভাবে বসে আছে যাতে পাশাপাশি বসা দুজনের মধ্যে দূরত্ব সমান হয়। প্রথম সারি বলে দিয়েছে এরা এ বি সি ডি, এবং দ্বিতীয় সারিতে 4 জন বসে আছে পি কিউ আর এস, এবং তারা সকলেই উত্তরমুখী। আচ্ছা, একজনকে বলে দিয়েছে দক্ষিণমুখী আর একটা সারিতে বলে দিয়েছে উত্তরমুখী। এভাবে প্রত্যেক ব্যক্তি বসে আছে এমনভাবে যাতে একে অপরের দিকে মুখ করে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা সারি। দেখো প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। এই ধরনের প্রশ্ন তোমরা একটা থেকে দুটো দেখতে পাবে। ঠিক আছে, তোমার শিফটে দেখো কালারটাকে একটু চেঞ্জ করে নিই, ভালো করে দেখে নাও টাইপগুলো। ঠিক আছে, দেখো আমাকে দুটো শাড়ি আঁকতে বলেছে, আমি দুটো শাড়ি আগে এঁকে নেবো। দেখো এটা হচ্ছে আমার প্রথম শাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় শাড়ি। ঠিক আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় শাড়ি। ঠিক আছে, এবং কজন বসে আছে প্রত্যেকটা শাড়িতে 4 জন করে বসে আছে। ঠিক আছে, শাড়ি প্রথম শাড়িতে বলেছে, দেখো শাড়ি নাম্বার 1-এ কী বলেছে, তারা সবাই দক্ষিণমুখী। তাহলে আমি বলছি এটা ফার্স্ট শাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট শাড়ি। ঠিক আছে, এটা দক্ষিণ দিকে মুখ করে থাকা মানে কি, এটা হচ্ছে কি আমার ডান দিক আর এটা হচ্ছে আমার বাম দিক। কেন দক্ষিণ দিকে মুখ করে থাকা মানে তারা যদি এই সাইড দিয়ে মুখ করে থাকে সবাই, ঠিক আছে, এই সাইড দিয়ে যদি মুখ করে থাকে তাহলে তাদের ডান হাতটা হবে এই সাইডটা এবং বাম হাতটা হবে এই সাইডটা, বা ডান সাইড হবে তাদের এই সাইডটা এবং বাম সাইড হবে এই সাইডটা। তাহলে 4 জনকে বসালাম, এই একজন, এই একজন, এই একজন, 4 জন। এবং দ্বিতীয় সারিতে কি বলেছে, দ্বিতীয় সারিতে তারা সবাই কোন দিকে মুখ করে বসে আছে, দেখো প্রত্যেকেই সবাই উত্তর দিকে মুখ করে আছে দ্বিতীয় সারিতে। ঠিক আছে, দ্বিতীয় সারিতে তাহলে সবাই উত্তর দিকে মুখ করে থাকে মানে আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক। ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবং তারা সবাই উত্তর দিকে মুখ করে আছে মানে বিপরীত দিকে মুখ করে আছে, এই সাইড দিয়ে সবাই মুখ করে থাকছে। ঠিক আছে, ভালো করে এই প্রশ্নটাকে একটু বুঝে নেবে, দেখবার একটা প্রশ্ন তোমাদের আটকাবে না। ঠিক আছে, একদম সহজ কৌশলে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো। এরপরে প্রশ্নে চলে আসবো। এইভাবে প্রত্যেক ব্যক্তি বসেছে একে অপরের দিকে মুখ করে। প্রশ্ন হচ্ছে এইখান থেকে। ঠিক আছে, একদম ছোট্ট পড়া প্রশ্ন, কিন্তু বুঝে করতে হবে, নাহলে কিন্তু ভুল করে আসবে। পি এবং কিউ এর মাঝখানে মাত্র 2 জন বসে আছে। আচ্ছা, পি আর কিউ কত নম্বর সারিতে আছে? এখানে দেখো পি আর কিউ বুঝতে পারছি আমরা দ্বিতীয় সারিতে, তাহলে দ্বিতীয় সারিতে চলে যাব। পি আর কিউ এর মধ্যে এখানে 2 জন মানে এখানে পি হবে আর এখানে কিউ হবে, বা এখানে পি হবে আর এখানে কিউ হবে। কোথায় কে হবে এখন বুঝতে পারছি না, মধ্যেখানে 2 জন। এর পরের লাইনগুলো পড়বো, দেখবো যেখানে আমার ক্লিয়ার আসছে যে পি কোথায় বসছে এবং কিউ কোথায় বসছে, সেই জায়গাটাতে আমি পি আর কিউকে বসাবো। এখন কিন্তু আমি নির্ধারণ করতে পারছি না। এরপরে দেখো কি বলেছে, এ বসেছে পি এর ঠিক বাম দিকে বসা ব্যক্তির মুখোমুখি। আচ্ছা, এইখানে দেখো বুঝতে পারছো পি এবং কিউ এর মাঝখানে 2 জন বসেছে, কে কোথায় বসেছে এখন ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারি নাই। তার পরের লাইনে বলে দিয়েছে, দেখো এ বসেছে পি এর ঠিক বাম দিকে বসা। তাহলে পি এর ঠিক পিকে যদি এধার দিয়ে বসাই তাহলে দেখো এর বাম দিকে জায়গা পাচ্ছি না। তাহলে এখানে দেখো কে বসবে না কিউ বসবে, সরি এখানে আমার কে বসবে না কিউ বসবে, এখানে আমার কিউ বসছে আর এখানে কে বসছে না পি বসছে। ঠিক আছে, এখানে আমার পি বসছে। এরপরে দেখো পি এর বাম দিকে বসা ব্যক্তির মুখোমুখি। আচ্ছা, তাহলে পি এর বাম দিকে বসা এখানে একটা কেউ একটা লেটার থাকছে, কে এখন সেটা বলেনি। কে বসে আছে, দেখো এ বসে আছে, তাহলে এখানে এ কে বসিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু এ প্রথম সারিতে আছে সেহেতু প্রথম সারিতে এ কে বসাবো, যার যে সারিতে প্লেস তাকে সেই সারিতেই বসাবো। ঠিক আছে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো তারপরে দেখো আর বসেছে এস এর ঠিক বাম দিকে, আর বসেছে কার, এস এর ঠিক বাম দিকে। তাহলে এস কত নম্বর সারিতে আছে, দেখো দ্বিতীয় সারিতে আছে আমার এস। ঠিক আছে, আর আর এসকে বসাতে হবে। এখানে কি বলে দিচ্ছে এর, এস এর ঠিক বাম দিকে। তাহলে এস এর ঠিক বাম দিক বলতে এখানে এসকে বসাচ্ছি, এর ঠিক বাম দিকে কে বসেছে না আর বসেছে, আরকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আমার দ্বিতীয় নম্বর সারিতে সববারই প্লেসগুলোকে বসাতে পেরেছি, কিন্তু প্রথম নম্বর সারিতে বা ফার্স্ট সারিতে দেখো একজনকে বসাতে পেরেছি, তারপরে কিন্তু বসাতে পারিনি। এখানে ক্লিয়ার করে দেবে, দেখো তারপরের লাইনটা পড়ি। ডি বসেছে সি এর ঠিক ডান দিকে, ডি বসেছে সি এর ঠিক ডান দিকে। ডি আর সি কত নম্বর সারিতে আছে না প্রথম সারিতে আছে। দেখো তাহলে এখানে দেখো ডি বসেছে কার না সি এর ঠিক ডান দিকে, তাহলে সি এর ঠিক ডান দিকে কে বসেছে না বি বসেছে। তাহলে আমি বলতে পারি, সরি সি বসেছে, তাহলে আমি বলতে পারি যে সি এর ঠিক বাম দিকে হবে ডি। তাহলে আমি যদি এখানে
ডিকে বসাই আর এখানে যদি সিকে বসাই, তাহলে সি এর ঠিক ডান দিকে কে হচ্ছে না ডি হচ্ছে। ঠিক আছে, ডান দিক বলতে এই সাইডটা, যেহেতু এরা প্রথম সারিতে আছে ভালো করে বুঝবে, এখানে কিন্তু গন্ডগোল করে ফেলাবে না। সি এর ডান দিক কোনটা, ডি হচ্ছে, কারণ আমরা যদি উত্তরমুখী হতো তাহলে কিন্তু কনসেপ্টটা আলাদা হতো। তাদের ডাইরেকশন দুজনেরই কিন্তু আলাদা আলাদা, একজনকে বলেছে পূর্ব দিকে মুখ উত্তর দিকে মুখ করে, আর একজনদেরকে বলেছে দক্ষিণ দিকে মুখ করে। ঠিক আছে, ব্যাস, আর একটা ঘর আমার ফাঁকা থাকছে, কোথায় না এখানে। এরপরে কি বলেছে দেখো, আমার যে প্রত্যেকটা সারিতে 4 জন করে বসেছিল, তাহলে আমরা দেখো ফার্স্ট সারিতে কাকে বসেনি, কি দেখো এ বি সি ডি আছে, তাহলে বি দেখো কোথাও বসেনি, তাহলে বিটা আমার এখানে বসে যাবে। এরপরে আমাকে কি বলেছে, পি এর মুখোমুখি কে বসেছে, পি এর মুখোমুখি বসেছে আমার বি, তাহলে বি অপশন 3 আছে, অপশন 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই জায়গাটাতে আর একবার একটু বলে দিই ক্লিয়ার করে, দেখো বুঝতে পারবে। ঠিক আছে, কি বলেছে দেখো, দেখো এই লাইনটাতে দেখো, ডি বসেছে সি এর ঠিক ডান দিকে, ডি বসেছে, ডিটা বসেছে কার না সি এর ঠিক ডান দিক, তাহলে সি এর ডান দিক এই লাইন আছে মানে এই সাইডটাতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো অ্যান্সারটা দেখে নিই, অপশন 3 বা বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের টাইপ ছিল। দেখো কি বলেছে, নিচের ক্রমে একটি মাত্র বর্ণগুচ্ছ ভুল, ভুল বর্ণগুচ্ছটি তোমাকে চয়ন করতে হবে। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটার আমি ফার্স্ট লেটারগুলোর প্লেস ভ্যালুগুলোকে বসিয়ে দেবো 16, 13, 10, 7, 4, 1। ঠিক আছে, এরপরে এদের ডিফারেন্সগুলোকে দেখবো। ঠিক আছে, 16 থেকে 3 মানে কি হয়েছে আমার, দেখো -3 হয়েছে, 13 থেকে 10 মানে -3 হয়েছে, 10 থেকে 7 মানে -3 হয়েছে, 7 থেকে 4 মানে -3 হয়েছে, আর 4 থেকে 1 মানে -3 হয়েছে। তাহলে ফার্স্ট লেটারটা কি আমার কোনো ভুল আছে না, ফার্স্ট লেটারটা ঠিকঠাক সিকোয়েন্সে এটা যাচ্ছে। ঠিক আছে, সেম ডিফারেন্সে যাচ্ছে। সেকেন্ড লেটারটা দেখো, সি থেকে এম, সি যদি 3 হয়, ই হচ্ছে 5, জি 7, আই 9, কে 11 এবং এম 13। তাহলে দেখো 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13। তাহলে প্রত্যেকটা আমি কি বুঝছি যে +2 করে আমার বাড়ছে, তাই তো +2 করে বাড়ছে। প্রত্যেকটা সেকেন্ড লেটার কি হচ্ছে আমার +2 করে বাড়ছে। ঠিক আছে, +2 করে আমার প্রত্যেকটা সেকেন্ড লেটার বাড়ছে। তাহলে আমার সেকেন্ড লেটার পর্যন্ত সব ঠিক আছে। তাহলে আমার কোথায় লুকিয়ে আছে ভুলটা, তাহলে থার্ড লেটারে 100% লুকিয়ে থাকবে। থার্ড লেটারটাকে আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, থার্ড লেটারটাকে লিখছি, ও আছে প্রথমে, দেখো এগুলোকে লিখছি আমি। ঠিক আছে, ও আছে, তারপরে এম আছে, তারপরে কে আছে, তারপরে জে, জি আর ই, এগুলোকে কিন্তু এখানে আমি লিখছি ও এম কে জে জি আর ই। এদের আমি প্লেসগুলোকে আমি দেখব। ঠিক আছে, 15, 13, 11, 10, 7 আর 5। ঠিক আছে, এদের ডিফারেন্সগুলোকে বের করলে কিন্তু আমি পেয়ে যাবো কোনটা আমার ভুল আছে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে আমি ধরে ধরে দেখাচ্ছি যে কীভাবে এগুলোকে করতে হয়, নাহলে এগুলো একদম এত টাইম লাগবে না। ঠিক আছে, দেখো 15 থেকে 13 মানে -2 হয়েছে, 13 থেকে 11 মানে -2 হয়েছে, 11 থেকে 10 মানে কি হয়েছে দেখো আমার -1 হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি যে এইখানেই কিন্তু কিছু একটা আমার গন্ডগোল আছে এই লেটারটা, কেননা জে থেকে আবার জি মানে -3 হয়ে যাচ্ছে। তাহলে যে লেটারটাতে আছে সেখানে আমার কিন্তু ভুল আছে। যে কোথায় আছে দেখো, এই যে এই জায়গাটাতে জে আছে, তাহলে জি আই যে জায়গাটাতে আছে আমার সেই জায়গাটা কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, কোথায় আছে দেখো, অপশন 4 আছে, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবারে রেল কি অ্যান্সারটা দিয়েছে একটু দেখে নিই, রেলও দিয়েছে সেম একই। এই ফরম্যাটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুব সহজ ফরম্যাট। ঠিক আছে, ধরে ধরে করো, একটা প্রশ্ন ভুল হবে না। আজকের এই ক্লাসটা তোমরা করতে থাকো, এই টাইপগুলোর মধ্যে তুমি ধরো আমি 10টা টাইপ আজকে এখানে করাচ্ছি, এই 10টা টাইপের মধ্যে তুমি এখানে 100% তুমি 7টা থেকে 8টা তোমার শিফটে তুমি লক্ষ্য করবে। ঠিক আছে, চলো দেখো এই প্রশ্নটা কি বলেছে, নিচের দেওয়া, দেখো এটাকে পড়বো না, বারবার আমি প্রত্যেকটা আমি যে সেটগুলো করাচ্ছি একই কথা বলে আসছি যে এখানে পড়বো না। এইটাকে কি বলেছে, এর অর্থটা বলেছে যে এখানে 13 যেরকম একটা সংখ্যা বলে দিচ্ছে, এই 13 সংখ্যাটার ওপর কোনো ধরনের গাণিতিক কার্যক্রম করা যাবে না। গাণিতিক কার্যক্রম বলতে এই 1কে ভেঙেটি 1 × 3 = 13 করা যাবে না, বা এই 1-এর স্কোয়ার সমান 1 বা 3-এর স্কোয়ার সমান 9, এভাবে কিন্তু কিচ্ছু করা যাবে না, বা 1 + 3 = 4, বা 1 × 3 = 3, এভাবে কিন্তু কিচ্ছু করা যাবে না। যত ধরনের গাণিতিক কার্যক্রম হয় একটাও কিন্তু করা যাবে না। ঠিক আছে,
এরপরে দেখো আমি এখানে চলে আসছি, প্রশ্নে চলে আসছি, ঠিক আছে, ভালো করে দেখবে কি বলেছে। বলেছে যে এইটা আর এইটা, এই সংখ্যা দুটো ঠিক যেভাবে আমার সম্পর্ক, এই অপশন অনুযায়ী কিন্তু একটা আমার সংখ্যা এই একইভাবে সম্পর্ক যাবে, সেই সম্পর্কটা তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। চলো দেখে নিই কী বলেছে। দেখো আমি আগে ছোটোটাকে দেখে নিই, ঠিক আছে, ছোটো সংখ্যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, সেই জন্য ছোটোটাকে সবসময় ট্রাই করবে, ঠিক আছে, যদি এই ধরনের সংখ্যা তোমরা লক্ষ্য করো। দেখো 29 আছে, 58 আছে, 43 আছে আর 29 আছে। আচ্ছা 29-এর সাথে 58 কি কোনোভাবে রিলেশন যাচ্ছে? হ্যাঁ, 29-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে 58, কেননা 29 দুগুণে 58, তাহলে আমি কি করব, গুণ করছি কত, 2 গুণ করছি, দিয়ে 58 হচ্ছে। 58 থেকে দেখো কিছু একটা বিয়োগ করে তারপরে 43, কেন বিয়োগ করছি, কমছে সেই জন্য বিয়োগ করছি, এটা একদম সহজ প্রশ্ন, ঠিক আছে। দেখো 58 থেকে কত কমলে তোমার 43 হচ্ছে না, দেখো 58 থেকে যদি আমি 15 বিয়োগ দিই তাহলে কিন্তু আমার 43 হচ্ছে, তাই তো। এবার 43 থেকে আবার কিছু একটা মাল্টিপল করতে হবে, তারপরে কিন্তু আমি 129-এ পৌঁছাবো। কত মাল্টিপল করব না, দেখো দেখো 3 3 নয়, 3 4 3 যদি গুণ করি তাহলে কিন্তু আমার 129 হচ্ছে, কেননা 3 43 হচ্ছে 129, ইউনিট ডিজিট দিয়ে তুমি সেই সংখ্যাটাকে গুণ করবে, দেখবে তোমার সেম মিলে যাবে। 3 3 9 9 বসলাম, আর 3 4 12, 129, ঠিক আছে। চলো এরপরে ফার্স্ট এটাও দেখি সেম একইভাবে যাচ্ছে নাকি। 68-র সাথে যদি 2 গুণ করি তাহলে 8 2 16, 6 হাতে থাকে 4, 6 13, দেখো 136 হচ্ছে 68 দুগুণে। এবারে 136 থেকে যদি আমি 15 বাদ দিই তাহলে কি 121 হচ্ছে? হ্যাঁ 121 হচ্ছে। এবং 121কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 1 3, 3 12 36, 363 হচ্ছে। তাহলে কিন্তু আমার এই গাণিতিক কার্যক্রমটা অ্যাপ্লাই হচ্ছে। কি হচ্ছে একটু এখানে লিখে দিই, ঠিক আছে। দেখো প্রথমে আমি কি করছি, প্রথম সংখ্যার সাথে 2 গুণ করছি, তারপরে কি করছি বিয়োগ 15 করছি, তারপরে কি করছি, তারপরে করছি গুণ 3 করছি সেই সংখ্যাটাকে দিই, তাহলে কিন্তু আমি অ্যান্সার ফর্মেটে অ্যান্সার পেয়ে যাচ্ছি। কোথায় আছে এবারে দেখি। এবারে দেখো 35 দুগুণে 70, 70 থেকে যদি 15 বাদ দিয়ে হয় তাহলে 55, 55কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি আমার হচ্ছে 3 5 15, 5 3 5 15 16, এইটা একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। দেখো আমি যদি 35কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 70 হচ্ছে, তারপর 70কে যদি আমি 15 বাদ দিই, 70 থেকে যদি 15 বাদ দিই তাহলে কিন্তু আমার 55 হচ্ছে। এবারে 55কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 165 হচ্ছে। দেখো 3 50 150, আর 3 5 15, 150 আর 15 হচ্ছে 165, সেম একইভাবে কিন্তু এখানে করে দিয়েছে। অপশন এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। একদম ধরে ধরে বেসিক জিনিসগুলো বোঝাবো, সামনে যে এনটিপিসির এক্সাম আছে সেখানে কিন্তু এই টাইপগুলো বা এই প্রশ্নগুলো কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। ধরে ধরে করাচ্ছি, এই ক্লাসটা মন দিয়ে করতে থাকো। আধ ঘন্টা লাগবে কিংবা 20 থেকে 25 মিনিট লাগবে এই ক্লাসটা শেষ করতে। এই 20 থেকে 25টা মিনিট তুমি যদি একটু ভালো করে মানে একদম ফুল ডেডিকেশন দিয়ে করো এই ক্লাসটা, তাহলে কিন্তু তুমি এনটিপিসির এক্সাম যদি দাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তুমি লক্ষ্য করবে, ঠিক আছে। চলো অ্যান্সারটা দেখে নিই, দেখো ঠিক আছে। এরপরে প্র্যাকটিস তো ভাই তোমাকে করতেই হবে, আমি টাইপগুলো কীভাবে করাতে হয় সেগুলো দেখে দিচ্ছি। এই প্রশ্ন কিন্তু তুমি একটা থেকে দুটো তোমার স্ক্রিপ্টে তুমি লক্ষ্য করবে, ঠিক আছে। দেখো কি বলেছে এখানে, বলছে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষা দিয়ে দিয়েছে, এদের এক একটা নির্দিষ্ট করে কোড বলে দিয়েছে। এই কোড হিসাবে তোমাকে এফ এর কোডটাকে বের করতে হবে, এফ সমান কত সেটাই আমাকে জানতে চেয়েছে প্রশ্নে, ঠিক আছে। দেখো এখানে আমি যদি একদম এক নিমেষে করতে চাই, দেখা মাত্রই আমি অ্যান্সার বলে দিতে পারবো, যেহেতু একটা লেটার এখানে দিয়েছে এবং প্রত্যেকটা শব্দের দেখবে কি আছে না, প্রত্যেকটা আমার শব্দেতেই ধরো এই শব্দের মধ্যে, এই শব্দটার মধ্যে ভালো করে একটু বুঝে নাও, এই শব্দটার মধ্যে এবং এই শব্দটার মধ্যে দেখো প্রত্যেকটা লেটার আমার ভিন্ন, শুধুমাত্র একটা লেটার আমার কমন আছে। তাহলে আমাকে এদের যে কোড দিয়ে দিয়েছে নাম্বারের, সেখানেও দেখতে হবে যে প্রত্যেকটা মানে আমার নাম্বারগুলি আলাদা, শুধুমাত্র একটা নাম্বার আমার এক আছে, মানে সেম আছে, ঠিক আছে, একই আছে মানে সেম আছে। তাহলে সেই সেম নাম্বারটাই হবে আমার এফের কোড, সেভাবে কিন্তু এটা করতে হবে। দেখো বেসিকটাকে আগে বলে দিই, তারপর শর্টকাট বলে দেবো। GIFT এর কোড কি বলে দিচ্ছে 82 64, আর একটা কি বলেছে FEAR এর কোড কত বলে দিচ্ছে না 35 27 বলে দিচ্ছে। আমাকে জানতে চেয়েছে এফ এর কোডটা কি হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপর আমি কি বললাম, এই যে এই শব্দটা আছে না, এই শব্দটার কিন্তু দেখো একটা লেটার কিন্তু আমার যেটা বলে দিয়েছে সেটাই কিন্তু সেম, আর বাকিগুলো কিন্তু দেখো সবগুলোই ভিন্ন। এখানে দেখো জি, এখানে দেখো জি নেই, এখানে দেখো আই আছে, এখানে আই নেই, এখানে টি আছে, এখানে টি নেই, আর এখানে যেগুলো উপস্থিত করছি ওপর লাইনে কিন্তু একটু লক্ষ্য করছি না, ঠিক আছে। এভাবে কিন্তু প্রশ্নগুলোকে সলভ করতে হবে। তাহলে কিন্তু এখানে দেখো আমার নাম্বারের ক্ষেত্রেও কী হবে, দেখো
আমার দুইটা শুধুমাত্র আমি দুটো জায়গাতেই লক্ষ্য করছি, মানে দুটো যে কোড দিয়ে দিয়েছে এক একটা শব্দর, সেখানে কিন্তু দুইটাকে আমি কমন পাচ্ছি, আর একটাও কমন পাচ্ছি না। তাহলে এফ এর কোড কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 আমার সঠিক উত্তর হয়ে গেল। এটা আমি একদম বেসিক করালাম। ঠিক আছে, এরপরে যারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো তারা কিন্তু এটা দেখা মাত্রই করে দেবে যে এখানে একটা এফ আছে এবং এখানে একটা এফ আছে, আর এখানে দেখো 35 27 আছে, আর এখানে আছে তোমার 82 64। তাহলে দুইটা দেখো দুই জায়গায় 27-এর 2 আছে আর 82-র 2 আছে, তাহলে দুইটা কমন 2 হয়ে যাবে এফের কোড। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি যত তাড়াতাড়ি মানে যত বেশি প্র্যাকটিস করবে তোমার মাইন্ডের ক্যালকুলেশনও কিন্তু তত ফাস্ট হবে। ঠিক আছে, চলো 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি বেসিকটাকেও বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানেও কিন্তু আমি এক নিমেষেই বলে দিতে পারবো কার কোড চেয়েছে, ওয়েটের কোডটা চেয়েছে। ঠিক আছে, এখানেও দেখো ওয়েট আছে, এখানেও দেখো ওয়েটটা আছে। তাহলে এর কোডের মধ্যে দেখো কি আছে আমার, এখানেও দেখো আমি বিজিটাকে লক্ষ্য করতে পারছি, এখানেও কিন্তু আমি বিজিটাকে লক্ষ্য করতে পারছি। তাহলে ওয়েট সমান আমি ডিরেক্ট বলতে পারি বিজি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোথায় আছে দেখো 2-এ। সেম একই ফরম্যাট, আগেরটা নাম্বার দিয়ে করেছে, এটাকে কি শব্দর সাথে লেটার দিয়ে করেছে। ঠিক আছে, সেম একইভাবে করবে। চলো, কোনো অসুবিধা নেই, বিজি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। শর্টকাট ট্রিক্স এগুলো। হ্যাঁ, আর এভাবে এগুলো করতে হবে। এই টাইপের প্রশ্নটাও কিন্তু তোমার স্ক্রিনে যখন দেখবে তখন কিন্তু তোমার চোখটা ধাঁধিয়ে যেতে পারে। সেই জন্য বলবো যে দেখো এখানে আমি করাচ্ছি তোমাদের সামনে, স্ক্রিনে করাচ্ছি। ঠিক আছে, সেম তোমরা যে ফরম্যাটে এক্সাম দেবে সেই ফরম্যাটটাই আমার কাছে এখানে আছে। তা আমিও কিন্তু এখানে স্ক্রিনে করাচ্ছি, যে এখানে আপনি বোর্ডে করাচ্ছেন সেসব কিছু ব্যাপার নেই, স্ক্রিনেই করাচ্ছি, কোনো চাপ নেই। দেখো কি করব, এখানে কি বলেছে দেখো, এর জন্য একদম বেসিক, একদম ভুল হবে না, আমি ঠিক যেভাবে বলবো সেভাবে করবে, একটা ভুল হবে না। কি বলেছে, এমন কতগুলি চিহ্ন আছে যার প্রতিটির ঠিক আগে একটি বর্ণ এবং পরে ঠিক অপর একটি চিহ্ন আছে। তাহলে এখানে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। কি বলেছে দেখো, এমন কতগুলি কি আছে, চিহ্ন আছে। তাহলে যেটা বলবে চিহ্ন, সেই চিহ্নটা লিখে নেব, যার প্রতিটির ঠিক আগে, এর আগে এবং পরে একটা করে কিছু একটা থাকবে, হয় চিহ্ন নাহলে শব্দ। কি বলেছে সেটা আমাকে দেখতে হবে। দেখো ঠিক আগে একটি বর্ণ থাকছে, তাহলে বর্ণ লিখছি, এবং পরে একটি চিহ্ন আছে। তাহলে এই ধরনের গ্রুপ কয়টি আমার এই সারিতে দেখতে পাবো সেটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও কীভাবে বলতে চাইছি, ধরে ধরে করাবো, আশা করছি একটা ভুল হবে না। দেখো বর্ণ দুটো চিহ্ন, ঠিক আছে, মানে একটা লেটার থাকবে আর দুটো সাংকেতিক চিহ্ন থাকবে। দেখো একটা লেটার, তারপরে দুটো সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি না, দেখো এখানে একটা লেটার এবং একটা সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি না এই পর্যন্ত। তারপরে দেখো একটা লেটার, দেখো এইখানটাতে একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো এই একটা সাংকেতিক চিহ্ন এবং এই একটা সাংকেতিক চিহ্ন। ঠিক আছে, তার আগে দেখো একটা লেটার দেখতে পাচ্ছি কিউ, তাহলে আমি বলতে পারি এই যে কিউটা লেটার দেখতে পেলাম, তারপর অ্যান্ড দেখতে পাচ্ছি এবং একটা স্টার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে কিউ এবং অ্যান্ড এবং স্টার দেখতে পাচ্ছি, তাহলে এটা একটাই মাত্র আমার গ্রুপ আছে, আর কিন্তু কোনো গ্রুপ নেই। তাহলে একটি যে অপশানে আছে সেটা হয়ে যাবে আমার সঠিক উত্তর। একদম সহজ প্রশ্ন, এগুলো কিন্তু একদম বেসিক। ঠিক আছে, চলো অ্যান্সারটা দেখে নিই একটি, তার পরের প্রশ্নটা দেখি। নিচে দেওয়া ত্রয়ীতে প্রতিটি বর্ণ সমবায়ে একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে, পরবর্তী বর্ণ সমবায়টির সঙ্গে সম্পর্কিত বিকল্পে দেওয়া কোন বর্ণ সমবায়টি অনুরূপ যুক্তি অনুসরণ করে। ঠিক আছে, এখানে আমাকে কি বলেছে, সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করি। বলেছে যে আমার এরা যেটা দিয়ে দিয়েছে প্রশ্ন আকারে, এই প্রশ্ন আকারের আর একটা তোমার এই অপশনের মধ্যে সেম এর যে লজিকটা যাচ্ছে সেই লজিকই কিন্তু এই অপশন অনুযায়ী একটাতে লক্ষ্য করবে, সেইটা তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখো এর জন্য আমার সহজ কৌশল কি, এটা ধরো যাই হোক এটা পরিষ্কার হচ্ছে না, যাই হোক বাদ দাও। এটা ধরো তোমার দুটো টাইপের করা যায়। আগের ক্লাসে যে মানে আগের প্র্যাকটিস সেটাতেও এই ধরনের একদম খুব বেসিক ধরনের তোমাকে বুঝিয়েছি, এটাতেও একবার বুঝিয়ে দিয়েছি। সামনে যেহেতু এক্সাম আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ধরে ধরে বোঝাবো, তোমরা শুধু মন দিয়ে দেখতে থাকো। ঠিক আছে, দেখো কি বলেছে দেখো এখানে একটা আমার শব্দ দিয়ে দিয়েছে, এখানে একটা দিয়ে দিয়েছে এবং এটা একটা দিয়ে দিয়েছে। এই শব্দর মধ্যে প্রত্যেকটা লেটারে কিন্তু প্রত্যেকটা শব্দতে আমার রিপিট হচ্ছে। মানে আমি যদি বলি যে এটা আমার 1 নম্বর গ্রুপ, এই 1 নম্বর গ্রুপে এবং 2 নম্বর গ্রুপে এবং 3 নম্বর গ্রুপে, ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপেই কিন্তু সেম লেটার আমার রিপিট হচ্ছে। তাহলে কিন্তু আমাকে এখান থেকে বুঝতে হবে যে এটা কোনোভাবে না কোনোভাবে এদের
প্লেসগুলোকে পরিবর্তন করা হয়েছে, মানে স্থানগুলোকে পরিবর্তন করে বসানো হয়েছে, ঠিক আছে, সেটাকেই তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। দেখো এটা একটু ভালো করে বুঝবে, এটা একটু কনসেপ্ট ভালোভাবে বুঝিয়ে দিই, তারপরে তোমরা নিজেরাই একদম তুড়ি মেরে করে দিতে পারবে। দেখো আমি কি বলছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। কেন এরকম লিখছি বলছি, দেখো সুবিধা হবে, ঠিক আছে, সহজ কৌশল আছে, আমি সেটাও বলে দেবো। জি যদি 1 হয়, আরকে আমি 2 করলাম, একে 3 করলাম, এনকে 4 করলাম এবং ডিকে 5 করলাম, তাহলে দেখো জি এর কোড কি 1, তাহলে আমি এখানে 1ই করে দিচ্ছি। তারপরে দেখো আর এর কোড কি 2, 2ই করে দিচ্ছি। এন এর কোড কি 4, এখানে আমি 4 করে দিচ্ছি, মানে এদের প্লেসগুলো বলছি আমি, ঠিক আছে। তারপরে এ আছে 3, 3 এখানে লিখে দিচ্ছি। তারপরে ডি আছে 5, এখানে আমি 5 লিখে দিচ্ছি। তারপরে দেখো এইখানটাতে দেখো ডি আছে, ডি মানে কত 5 পেয়েছি, ডি মানে 5, এন মানে 4, 4 লিখে দিচ্ছি, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, ঠিক আছে। তারপরে এ মানে 3, এখানে 3 লিখে দিচ্ছি, আর মানে 2, এখানে 2 লিখে দিচ্ছি এবং জি মানে 1, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। ব্যাস এ পর্যন্ত বুঝতে পেরেছো। এই অর্ডারটাই কিন্তু আমার 4টা অপশনের মধ্যে একটাতে যাবে। টাইম সাপেক্ষ একটু, কিন্তু প্র্যাকটিস করতে থাকো, আশা করছি তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে টাইম সাপেক্ষ এবং কোনো প্রশ্ন আছে তোমার একদম শর্টকাটে হয়ে যাবে, মানে মিক্স আপ করে কিন্তু সেম টাইমে তোমার লেগে যাবে, ঠিক আছে, চাপ নিও না। দেখো আমি যদি বলি এটা 12, 34, 5, দেখো এটা সেম, তাহলে আমি বলতে পারি এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এরপরে দেখতে হবে 1, 2 প্রথম আছে নাকি, দেখো এফ আর আর, তাহলে 1, 2, ঠিক আছে, 1, 2। তারপরে দেখো এই 4টা দেখো এখানে চলে এসছে 4, দেখো 4, তারপরে 3, তারপরে 5, ঠিক আছে, এটাই লিখে দিচ্ছি, তারপরেরটা আগে এটাকে লিখে দিচ্ছি। 5 হতে হবে, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1 হতে হবে, ঠিক আছে, মানে এই অর্ডারটা যদি যায়। দেখো এফ এটা তো যেটা আছে সেটাই আমি এখানে কম্পেয়ার করব এর সাথে। দেখো 1, 2, 3, 4, 5 করেছি, তাহলে দেখো 1, 1, 2, 2, 4, 4, 3, 3, 5, 5, মানে সেমই দেখো প্লেসে কিন্তু এর সাথে এর বসে যাচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে বোঝাবার জন্য কিন্তু আমি এভাবে করছি, কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কেননা তোমরা স্ক্রিনের ওপর আছো, যে জায়গাটাতে প্রবলেম হবে আমি ধরে ধরে দুবার করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো কি করলাম, এর যে এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, এটা হচ্ছে থার্ড গ্রুপ, ঠিক আছে। ফার্স্ট গ্রুপের অবস্থান দেখো 1, 2, 3, 4, 5 থাকবে আমার। সেকেন্ড গ্রুপে দেখো এই যে লেটারগুলো আমার ঠিক যেভাবে পরিবর্তিত হয়েছে সেম একইভাবে কিন্তু এটাও পরিবর্তিত হতে হবে। তাহলে দেখো এটা 12, 43, 5, 12, 43, 5, ঠিক আছে। তারপরে দেখো 54, 32, 1, 54, 32, 1, আমি এখানে 100% চোখ বন্ধ করে বলতে পারি যে এটা আমার সঠিক অ্যান্সার। তারপরেরগুলো দেখো এটা একদম হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এর বেসিক জিনিস, ঠিক আছে। দেখো এই 54, 5টা ডি যেটা এখানে দেখো ডিটা 5-এ ছিল, এটা এখানে দেখো টিটা 5-এ চলে এসছে, মানে এর যে প্লেসগুলো এর তো একটা নির্দিষ্ট 1, 2, 3, 4, 5 সবগুলোতে তো একই দেবে না, সেই জন্য বলছি দেখো এটাও দেখো আমার সেম এ যে ফর্মেটে যাচ্ছে একটাও আমার সেই একই ফর্মেটে যাচ্ছে। এরপরে সহজ কৌশল কি, সহজ কৌশল হচ্ছে তোমাকে লেটারগুলো দেখতে হবে, যে ধরো জি আছে, আর আছে, এ আছে, এন আছে, ডি আছে। সহজ কৌশলটা বলে দিচ্ছি, ঠিক আছে। জি, আর, এন, এ, ডি, তারপরে কি বলছে ডি এন এ আর জি আছে, ঠিক আছে। এরপর তোমাকে লেটারের মধ্যে তোমার চোখের সাথে মাইন্ডের একটা কম্পেয়ার করতে হবে যে কোনটা কার প্লেস ভ্যালু, এটাই হচ্ছে শর্টকাট মানে কি পেন পেপার মানে ছাড়াই তোমার মাইন্ডে যে ক্যালকুলেশনটা হবে বা মাইন্ডের মধ্যে যেটা তুমি বুঝতে পারো সেটাই হচ্ছে শর্টকাট। চলো দেখো এখানে যে এই লেটারটা বলে দিচ্ছে, এই লেটারটা মানে এই শব্দগুলোর মধ্যে এখানে দেখো প্রত্যেকটা লেটারই কিন্তু আমার কমন আছে। এরপর আমি বুঝতে পারছি দেখো এখানে দেখো জি আর আছে মানে প্রথম দুটো আমার সেম আছে। তারপরে দেখো এন আর এ এই দুটোর মধ্যে স্থানটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এটা এখানে এ ছিল, এখানে এন ছিল, সেটাই দেখো এটা আগে পিছু করে দিচ্ছে আর ডিটা সেমই আছে। তাহলে কিন্তু এর এই অপশানে চলে আসতে হবে। যদি এই অপশানটা মিশে ধরো এফ আর ইউ আই টি, ঠিক আছে, দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ কি বললাম, ঠিক আছে। হয়তো স্ক্রিনে চাপা পড়ে যাচ্ছে সেই জন্য একটু সরে যাচ্ছে, ঠিক আছে। টি, তারপরে দেখো দুটোর মধ্যে কম্পেয়ার করছি এফ আর আই ইউ টি, দেখো এই দুটো তো আমার সেম আছে, সেমই করে দিলাম। তারপরে কি এই যে দুটো এটা কি আগে চলে যাচ্ছে, এটা পরে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আইটা আমার আগে চলে আসছে এবং ইউটা পরে চলে যাচ্ছে, মানে সেম আছে, টিটা টি আছে, তাহলে এটাও আমার ঠিকঠাক মিল আছে। তার পরের লেটারটাও দেখবে যদি সেম থাকে, তার পরের লেটারটা কী হয়েছে দেখো জি আর এ এন ডি,
দেখো GRAND, সেম রিভার্স লিখে দিয়েছে এরা। তাহলে এটাকে যদি আমি রিভার্স লিখি তাহলে কি সেম আসবে? তাহলে কি হবে না FRUIT, তাই তো? তাহলে কি হচ্ছে আমার, সরি রিভার্সে যদি লিখি, এটা রিভার্সই দেওয়া আছে, দেখো এটা যদি আমি রিভার্সে লিখি, এটা রিভার্সে দেওয়া আছে, আমি ওই অপশানটা লিখে ফেলেছি, ঠিক আছে? যদি এটা আমি রিভার্সে লিখি, এইটাকে যদি আমি রিভার্সে লিখি তাহলে কি হবে না টিটা আগে চলে আসবে, তারপরে IURF, দেখো সেম এটাই আমি রিভার্সে করে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু এটা আমার মাইন্ড ক্যালকুলেশন, কিচ্ছু না, একদম শর্টকাট। আর তোমাকে বেসিক জিনিসটা কীভাবে করতে হয়, যারা এটাকে অ্যাপ্লাই করতে পারবে না বা মাইন্ডসেটে অ্যাপ্লাই করতে পারবে না তারা বেসিক দিয়ে করবে, একটা নাম্বার ছেড়ে সে কী হবে তোমার, ঠিক আছে? যদি তুমি অনেক প্রশ্ন ধরো পারলে না বা তাড়াতাড়ি হয়ে গেল, এটা তোমার আটকে গেল, এই টাইপেরগুলো, তখন তোমাকে যে টাইমটা তোমার বেঁচে যাচ্ছে একটু মাথা খাটাতে অসুবিধা কী আছে? চলো অ্যান্সার দেখে নিই, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আর একটা প্রশ্ন দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এই ডাইরেকশন টেস্টের প্রশ্নগুলো, একটা থেকে দুটো দেখতে পাবেই পাবে, ঠিক আছে? আর চলো তারপরে যে প্রশ্নগুলো করাচ্ছি সবগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইপ। দেখো কী বলে যে কৌশিক এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 32 মিটার হেঁটে যায়। আচ্ছা এটা একটা কৌশিক, ঠিক আছে? এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং পূর্ব দিক বলতে এই সাইডটা কত কিলোমিটার হাঁটছে না 32 মিটার হাঁটছে, ঠিক আছে? 32 মিটার হাঁটছে। তারপর সে ডান দিকে বেঁকে যায়, তাহলে ডান দিক বলতে এই সাইডটা কত মিটার হাঁটছে না সে 16 মিটার হাঁটছে, 16 মিটার হাঁটছে। তারপর আবার সে ডান দিকে বাঁক নিয়ে 14 মিটার হেঁটে যাচ্ছে, তাহলে ডান দিক বলতে কোন সাইডটা না এই সাইডটা হচ্ছে, তাহলে 32-এর থেকে একটু কম হবে, মানে 14 মানে 16 থেকে একটু কম হবে, ঠিক আছে? মানে হাফের থেকে আরেকটু কম হবে, ব্যাস। এটা কত না 14 মিটার, 14 মিটার, ঠিক আছে? দাগগুলোকে ভাই একটু তোমরা মানিয়ে নেবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট দাগ টানতে পারবো না, ঠিক আছে? এগুলোকে একটু বোঝার ক্ষেত্রে দাগগুলোকে বা ডাইরেকশনগুলোকে করছি, ঠিক আছে? চলো, এবং সে কোথায় পৌঁছাচ্ছে না বি বিন্দুতে পৌঁছাচ্ছে, তারপরে দেখো তারপর কি বলছে, দেখো চিত্রা আবার জেড বিন্দু থেকে শুরু করছে, চিত্রা কোথায় না জেড বিন্দু থেকে শুরু করছে, যা বিন্দু এ থেকে 60 মিটার পূর্ব দিকে অবস্থিত, বিন্দু এ থেকে 60 মিটার। আচ্ছা এখানে এই একটা প্রশ্ন হয়ে গেল, তার সাথে আর একটা প্রশ্ন যোগ করেছে, মানে আর একটা পার্সনের ডাইরেকশন যোগ করেছে। তাহলে এখানে একটু কালারটাকে যদি চেঞ্জ করি, কোন কালারটা বুঝতে পারবো আমি বুঝতে পারছি না, চলো আমি যদি বলি যে লালটাকে এখানে করে নিই, কালোর ওপর তো লালটাকে করে নিই, ঠিক আছে? বিন্দু এ থেকে কত মিটার না 60 মিটার পূর্ব দিকে, তাহলে এটা 32, তাহলে এই ধারে এখনও কিন্তু 28 মিটার যেতে হচ্ছে, এটা বলছে 28 মিটার, এটা হচ্ছে বিন্দু জেড, ঠিক আছে? বিন্দু জেড থেকে 28 মিটার দূর থেকে তার ডাইরেকশনটা স্টার্ট হচ্ছে। সে কি বলেছে দেখো, সে উত্তর দিকে 18 মিটার হাঁটছে, সে উত্তর দিক মানে উপর দিকে কত মিটার হাঁটছে না 18 মিটার হাঁটছে, ঠিক আছে? তারপর সে একটা ডান দিকে বাঁক নিচ্ছে, ডান দিক বলতে এই সাইডটা হচ্ছে তার ডান দিক, এবং সে 18 থেকে একটু বড় দাগটা 19 মিটার হাঁটছে। তারপর আবার সে ডান দিকে বাঁক নিয়ে 65 মিটার হাঁটছে, 65 মানে একটু বড় দাগ হবে, ঠিক আছে? এটা একটু বড় হবে, কেন এতটা বড় আঁকলাম দেখো, এই ধারে 16 আর এই ধারে 18, তাহলে 16 আর 18 কিন্তু আমার 65 হচ্ছে না, তাহলে এদের দুজনের থেকেও একটু বড় হবে দাগটা, ঠিক আছে? তো কতটা বড় হবে না অনেকটাই বড় হবে, ব্যাস। তারপরে দেখো সে কত এটা হাঁটছে না সে 65 মিটার হাঁটলো, ঠিক আছে? ভালো করে বুঝবে কিন্তু প্রশ্নটা, ব্যাস। এখন সে এই ডাইরেকশনে আছে, এরপর সে আবার ডান দিকে বাঁক নেয় এবং সে 61 মিটার হাঁটছে, আবার সে ডান দিকে বাঁক নেয় এবং 61 মিটার হাঁটছে। আচ্ছা এই ধার দিয়ে তো এই পর্যন্ত 60 ছিল, আবার এই দিকে 19, তাই তো? সরি এই ধার দিয়ে কত বললাম, হ্যাঁ 60 ছিল, আবার এই দিকে 19, তাহলে একটা মানে 79 মিটার পর্যন্ত এটা লম্বা, তাহলে 61 মানে 79 থেকে কম হবে, কতটা কম হবে সেটা জানি না, চলো একটা মোটামুটিভাবে একটা দাগ আঁকি, ঠিক আছে? এই পর্যন্ত এটা বলছি আমি 61 মিটার, বুঝতে পারলে? চলো, সে হেঁটে ওয়াই বিন্দুতে পৌঁছাচ্ছে, এটা Y7 লিখে ফেলছি, ওয়াই বিন্দুতে পৌঁছাচ্ছে, ঠিক আছে? বেশ, এটাকে ওয়াই ভাবো, ঠিক আছে? যাই হোক একটু ল্যাগ করছে, এটা ওয়াই বিন্দু, ঠিক আছে? ওয়াই বিন্দুতে পৌঁছাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বিন্দু বি বিন্দু থেকে ওয়াই বিন্দু ন্যূনতম দূরত্ব কতটা সেটাই আমরা জানতে চাইছে। এই যে এইটার
নিম্নতম দূরত্ব কতটা, এটাই আমার প্রশ্নে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো বের করি, কোনো প্রবলেম নেই, একদম সহজেই বের করব। কালার টেবিল একটু চেঞ্জ করে নিই, দুটো ডাইরেকশন দুধার দিয়ে করে নিয়েছি। এরপর আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এই ধার দিয়ে আমি কতটা গেছি, এই ধার দিয়ে গেছি 16। ঠিক আছে, মানে এই ওপরটা দেখবো, কেননা আমি 65 থেকে বাদ যাবে, ওপরটা দেখবো। এই ধার দিয়ে 16 এসছি, আর এই ধার দিয়ে কত এসছি না 18। তাহলে 18 যোগ 16 করলে কত হচ্ছে আমার না 34 হচ্ছে, তাই তো। 18 যোগ 16 করলে কত হচ্ছে আমার 34 হচ্ছে। তাহলে 34 থেকে ধরো এইটা বলছি কতটা না, এটা হচ্ছে আমার 18, আর এইটা কতটা, এইটা হচ্ছে আমার 16। ঠিক আছে, 16 মিটার, এটা 18 মিটার। তাহলে 65 থেকে এই দুটো বাদ দিয়ে দিলেই তো আমার কতটা পড়ে থাকছে সেটা পেয়ে যাব। কত পড়ে থাকছে দেখো, তাহলে আমি বলতে পারি যে 65 থেকে ফুটছে না কেন, 65 থেকে 34 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে আমার 1 3 31 মিটার পড়ে থাকছে। তাহলে এই দূরত্বটাই তো আমাকে বের করতে চেয়েছে, যে ওয়াই বি বিন্দু থেকে ওয়াইয়ের দূরত্ব কত, সর্বনিম্ন দূরত্ব জানতে চেয়েছে। তাহলে এটা আমি বলতে পারি যেটা পড়ে আছে সেটা আমার 31 মিটার। তাহলে এটাই তো আমার 31 মিটার, 31 মিটার এটাই জানতে চেয়েছে। কোথায় আছে, অপশান 4-এ আছে। ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছ এবং তোমাদের জন্য খুবই ক্লিয়ারভাবে এটা বোঝানোর চেষ্টা করছি। ডাইরেকশন টেস্ট ভাই এই ধরনের তোমাদের দেবে এনটিপিসিতে। ঠিক আছে, এলপি, তারপরে তোমার আরপিএফ, তারপরে তোমার জেই ছিল, টেকনিশিয়ান ছিল, সেখানে কিন্তু একদম সহজ প্রশ্ন দিয়ে দিচ্ছিল। কিন্তু তুমি যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দেবে, সেহেতু তোমার এই ধরনের একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে প্রশ্নগুলো। মানে সেম একই টপিকের ওপর প্রশ্ন আসবে, কিন্তু একটু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। চলো, আশা করছি বুঝতে পেরেছো এই প্রশ্নটা। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। চলো নেক্সট আরেকটা দেখে নিই। বারবার করে বলছি, যে কজন আমার এই ক্লাসটা দেখছো না, তোমরা কিন্তু বুঝতে পারবে এক্সাম সেন্টারে গিয়ে যে সত্যি যে প্রশ্নগুলো করিয়েছে সে প্রশ্নগুলোই তোমরা ডেটও যদি না দেখতে পাও, তোমরা কমেন্ট সেকশন খোলা থাকছে, কমেন্ট সেকশনে এসে বলবে যে হ্যাঁ এই টাইপেরগুলো দেখতে পাইনি। এতটাই তোমাদেরকে আমি সিওরিটি দিচ্ছি। ঠিক আছে, মানে রেল যে ধরনের তোমার সিলেবাস ফলো করছে, সে ধরনের সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো করবার চেষ্টা করছি। তোমরা প্রশ্ন এক্সাম দিয়ে আসবে, তোমার বন্ধু বান্ধব যারাই আছে এক্সাম দিয়ে আসবে, তারপরে বলবে যে এই ক্লাসটাকে দেখাবো আমার, যে এই প্রশ্নগুলো আসছে, বলবে হ্যাঁ এই প্রশ্নগুলোই আসছে। এতটা তোমাদেরকে আমি সিওরিটি দিচ্ছি। দেখো এই প্রশ্ন তুমি 3টে থেকে 4টে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটই দাও আর গ্র্যাজুয়েট লেভেলেরই দাও না কেন, এই ধরনের প্রশ্ন তুমি 3টে থেকে 4টে তোমার শিফটে তুমি যে কোনো শিফটে এক্সাম দাও না কেন দেখতে পাবে। ঠিক আছে, দেখো হ্যাঁ এর থেকে একটু বেশি বিস্তৃতি দিতে পারে। ঠিক আছে, চলো দেখো বিবৃতিতে কী বলেছে, কিছু বিড়াল হচ্ছে ইঁদুর। আচ্ছা, বিড়ালের সাথে আমার ইঁদুরের কিছু সম্পর্ক বলে দিয়েছে। ঠিক আছে, এটা একটা আমি ডায়াগ্রাম আঁকছি, বলছি এটা বিড়াল, বিড়াল আর ইঁদুর। তাহলে কিছু বিড়ালের সাথে আমার ইঁদুরের সম্পর্ক আছে, এটা বলছি ইঁদুর। ইঁদুর সব বাদুর হয় টেবিল, মানে বাদুর আর টেবিলের সাথে বিড়াল আর ইঁদুরের কোনো সম্পর্ক এখন পাচ্ছি না। তাহলে এই লাইনগুলো যখন কিছু সম্পর্ক পাবো না, তখন তোমরা মানে কনফিউজ হয়ে যেও না যে তারপরে কি করব, কার সাথে কি করব, কারণ এমনি তোমাদের এক্সামের প্রেশার থাকবে। এই লাইনটাকে স্কিপ করবে। ঠিক আছে, তার পরের লাইনটাকে পড়বে। সব ইঁদুর হচ্ছে বাদুর, প্রত্যেকটা ইঁদুরই কি আমার বাদুর। তাহলে এই সার্কেলটার মধ্যেই কিন্তু আমার আসবে প্রত্যেকটা ইঁদুরই কিন্তু আমার বাদুর। তারপরে এই লাইনটাতে আসি, যে লাইনটা স্কিপ করলাম। দেখো বাদুরের সাথে আবার টেবিলের কিছু সম্পর্ক পাচ্ছি। কী বলছে, সব বাদুর হয় টেবিল, প্রত্যেকটা বাদুরই কিন্তু আমার টেবিল, মানে বাদুরটা পুরোটাই আবার টেবিলের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের একটা প্রশ্ন কিন্তু ভুল হবে না। ঠিক আছে, ব্যাস আমার ডায়াগ্রাম তো কমপ্লিট করে এঁকে ফেলেছি। এরপর তোমাকে জানতে হবে কি, যে সিদ্ধান্ত কিভাবে দেবে। এই ডায়াগ্রামের ওপর ভিত্তি করেই তোমার সিদ্ধান্ত নির্ভর করবে। ঠিক আছে, চলো কি বলেছে, কিছু বিড়াল হয় বাদুর। বিড়ালের সাথে বাদুরের কি কিছু সম্পর্ক আছে? দেখো এই জায়গাটাতে একটু ভালো করে লক্ষ্য করো তো, এই যে এই জায়গাটাতে আমি লাল কালি দিয়ে পূরণ করলাম, এই জায়গাটার মধ্যে কে কে আছে না ইঁদুর আছে, এই জায়গাটার মধ্যে কে আছে না ইঁদুর আছে, প্লাস বিড়াল আছে, প্লাস বাদুর আছে, প্লাস টেবিল আছে, মানে সবগুলোই কিন্তু এই জায়গাটার মধ্যে আমার অবস্থান করছে। তাহলে আমার বিড়ালের সাথে এদের সম্পর্ক দেখো, প্রত্যেকের সাথে কিছু কিছু করে সম্পর্ক আছে। এটা কি, এটা মানে হচ্ছে কিছু কিছু করে।
কিছু কিছু সম্পর্ক আছে, ঠিক আছে, এই জায়গাটার মানেই হচ্ছে কিছু কিছু সম্পর্ক আছে। তাহলে বিড়ালের সাথে বাদুড়ের আমার কিছু সম্পর্ক আছে, কিছু বলেছি যেহেতু, হ্যাঁ দেখো এই জায়গাটার মধ্যে কে কে কিছু কিছু সম্পর্ক বলছে, তাহলে আমি বলতে পারি 1 নাম্বার সিদ্ধান্ত কি আমার সঠিক আছে। তারপরে আমি 2 নাম্বার সিদ্ধান্ত পড়বো, দেখো সব বাদুড় হয় ইঁদুর, প্রত্যেকটা বাদুড়ই কি ইঁদুর? দেখো ইঁদুর, আমি যদি বলি যে এটা হচ্ছে ইঁদুর, ভালো করে বুঝবে, এটা আমি ধরে ধরে বোঝাচ্ছি, আর এটা প্রত্যেকটা ইঁদুর কি আমার বাদুড়, ঠিক আছে। তাহলে আমাকে এখানে বলেছে প্রত্যেকটা বাদুড়ই কি ইঁদুর? না, প্রত্যেকটা ইঁদুরই আমার বাদুড়, ঠিক আছে, মানে বড়ের ভেতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে, মানে ধরো আমার হাতের, ধরো আমি বলছি ধরো যে এটা একটা বড় পাত্র, ঠিক আছে, বড় পাত্রের মধ্যে সব ছোট পাত্রগুলো আছে, মানে তাহলে সব ছোট পাত্রগুলো কিন্তু আমার বড় পাত্র আন্ডার আছে, কিন্তু আমি এটা বলতে পারি না যে একটা বড় পাত্রের মধ্যে একটা ছোট পাত্রকে রাখা সম্ভব হবে, ঠিক আছে। চলো, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা আমি কোনোদিনই বলতে পারি না যে এখানে বাদুড়গুলো, সব বাদুড়গুলি আমার ইঁদুর, এখানে তো আমার অন্য কিছু জিনিস থাকতে পারে, আলাদা আলাদা গাদা জিনিস তো থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমি এটা কোনোভাবেই বলতে পারি না, শুধুমাত্র 1 নাম্বার সিদ্ধান্তটা আমার ডায়াগ্রামের সাথে মিলেছে, সে তো আমি 1 নাম্বারটা আমি সঠিক করে আসবো। কোথায় আছে দেখো, শুধুমাত্র 1 নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করে অপশন 4-এ আছে, তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর অ্যান্সারটা দেখে নিই, রেল কি অ্যান্সার দিয়েছে অপশন 4। আশা করছি বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে, বারবার করে একই কথা বলছি। দেখো আর একটা তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিচ্ছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের 2 থেকে 3টি টাইপের আসতে পারে, কি কি আসতে পারে একবার বলে দিই। একটা তোমাদের বলে দেবে, যেরকম এটা করাবো, একটা বৃত্তাকার টেবিলের চারপাশে সবাই বসে আছে, 6% দিতে পারে, 7% দিতে পারে, তুমি ভেবে নাও যে তোমার শিফটে 7% নিয়ে আসবে, কেননা যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিচ্ছ, ঠিক আছে। আর একটা দিতে পারে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ করে দিতে পারে, সেই ডাইরেকশনটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। আমি উত্তর দিকে এখানে বেশি কোশ্চেন পাচ্ছি, মানে উত্তর দিকেই দেবে তার কোনো মানে নেই, ঘুরিয়ে দিতে পারে দক্ষিণ দিকে, তখন কিন্তু তুমি উত্তর দিকে করে চলে আসবে এবং তুমি সঠিক করে আসবে, কিন্তু ওরা চেয়েছে কোন দিকে না দক্ষিণ দিকে, তখন তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। পূর্ব দিকে হলো পূর্ব দিকে, পশ্চিম দিকে হলো পশ্চিম দিকে, ডাইরেকশনটা কিন্তু তোমাকে ঠিক করে আসতে হবে। দুটো টাইপ বললাম। আর একটা কি না, বিল্ডিং বিশিষ্ট দেবে, মানে 1 তল, 2 তল, 3 তল, 4 তল, এইভাবে 5 তল, 6 তল, 7 তল দিয়ে দিতে পারে, এবং একে অপরের ওপরে ঠিক একে, মানে ওরা যে সিকোয়েন্সে দেবে সেই সিকোয়েন্সে নয়, ওখানে প্রশ্নে যেভাবে বলবে সেভাবে তোমাকে বসাতে হবে, সেভাবে একটা টাইপ হয়। এই 3টে টাইপ মিলে তুমি যদি এনটিপিসি বা গ্রুপ ডি বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের দাও এক্সাম, তাহলে কিন্তু তুমি 5 থেকে 7টা তোমার শিফটে দেখতে পেতে পারো, ঠিক আছে, মানে এতটাই বেশি এগুলোর ওয়েটেজ। বেশ, চলো না বকে এটাকে একটু সলভ করি। কি বলেছে, বৃত্তাকার টেবিল বললে এ ধরনের একটা বৃত্তাকার টেবিল এঁকে নেবো, কটা পার্সেন্ট বলেছে, মানে 6 আর 7, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর 7টা, তুমি দাগগুলো বলবে যে এখানে আমি একটা টানতে পারি, এখন এটা পরিষ্কার হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এরপর তোমাকে একটা কনসেপ্ট ভালো করে জানতে হবে, কি কনসেপ্ট, তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, ঠিক আছে। এরপরে বাম দিকে যেতে বললে বাম দিকে যাব, ডান দিকে যেতে বললে ডান দিকে যাব, এ নিয়ে কারো কোনো ডাউট নেই। চলো, আর একটা জিনিস, তোমাকে প্রথম লাইনে যেটা বলে দেবে সেটার একটা তো বেস থাকতে হবে, কোথায় বসাবো কোথায় বসাবো, বেস, অর্থাৎ আমি নিচের যে লাইনটা আছে সেটাকে বেস করে নিচ্ছি। আমি যদি এটাকে একটা ঘড়ি বলি, এটা যদি বলি 12টা বাজছে, তাহলে এটা 6টা, এই 6টার টাইমটাকে তুমি বেস করে নিতে পারো, ঠিক আছে। কি হচ্ছে রে ভাই, বুঝতে পারলে? চলো, তাহলে তোমাকে 6টা টাইমটা তুমি বেস করে নিলে, একটা তো বেস থাকা দরকার কোনো জিনিসেরই, কোনো একটা ঘর তৈরি করতে হলে তার তো একটা তোমার ফাউন্ডেশন দরকার হয়, তাই তো নাকি? তাহলে তোমার ফার্স্টে আমি কি করছি, এটাকে বেস তৈরি করে নিচ্ছি, এটাকে বেস করে নিচ্ছি এই দাগটাকে, এর পরিপ্রেক্ষিতে যাকে যে ধার দিয়ে বলবে তাকে সে ধার দিয়ে বসাবো, ঠিক আছে। কি বলেছে দেখো, বলেছে জি বসেছে কার না ই এর, এর কথাটা যেখানে থাকবে সেখানেই কিন্তু এটাকে লিখে দেবো, ই এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ই এর বাঁ দিক বলতে এই সাইডটা হচ্ছে বাঁ দিক এবং ডান দিক বলতে এই সাইডটা হচ্ছে ডান দিক, ঠিক আছে। চলো, ই এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এটা হচ্ছে প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থানে কে বসেছে না জি বসেছে, ভালো করে বুঝে যাবে। একটা প্রশ্ন তোমাদেরকে এত সুন্দর করে বোঝাবার চেষ্টা করব, মানে এখন আমাদের ভিউ কম আসতে পারে কিন্তু কন্টেন্ট কিন্তু সেই লেভেলে দিচ্ছি আমি, আমার ধার দিয়ে যতটা আমার করণীয় আমি ততটা করছি, তোমরা যদি মন দিয়ে একটু দেখো না
আমি কথা দিচ্ছি বড় বড় চ্যানেলে যে কন্টেন্ট দিচ্ছে তার থেকে কিন্তু ভালো বোঝাবার চেষ্টা করছি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, তার থেকে বেশি বোঝাবার চেষ্টা করছি, ফুল এফোর্ট দিচ্ছি, ঠিক আছে। চলো, আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা লক্ষ্য করবে, কারণ আমাদের কোনো ফাউন্ডেশন ব্যাচ নেই, ঠিক আছে, কোনো ধরনের ফাউন্ডেশন ব্যাচ নেই, আমরা একদম ফ্রিতে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে বোঝাবার চেষ্টা করছি। চলো দেখো, তারপরে কি, এটা আমার ফার্স্ট লাইনটা পড়া হয়ে গেল। বি বসে আছে এ এর ডান দিকে তৃতীয় স্থানে। দেখো এ আর বি এর সাথে ই আর জি এর কোনো মিল পাচ্ছি না, যেহেতু মিল যখন পাবো না তখন আমাকে এখানে একটা সিম্পল এখানে এটা একটা লিখে নিতে হবে, ঠিক আছে। কি বলেছে, কার ডান দিকে, না এ এর ডান দিক। আচ্ছা, আমরা যদি উত্তর দিকে মুখ করে থাকি এটাকে আমি এখানে লিখবো, এর ডান দিক বলতে 1 2 3 নাম্বার স্থানে কে বসে থাকবে, না ই বসে থাকছে, তাই তো। জি বসে আছে, সরি দ্বিতীয় লাইনটা বলছিলাম আমি, বি বসে আছে এ এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এ এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, না বি বসে আছে, ঠিক আছে। তারপরে দেখো সি বসে আছে ই এবং বি উভয়েরই ঠিক পাশে, ই এবং বি উভয়েরই ঠিক পাশে কে বসে আছে, না সি বসে আছে, সি বসে আছে। তাহলে সিটাকে আমি কি করব, এখানে যদি লিখি, কারণ এধারে লিখলে দেখো এখানে কাকে থাকতে হতো আমার, সি এবং ই, সি কোথায় বসেছি, ই এবং বি উভয়েরই পাশে ঠিক সিকে থাকতে হবে। তাহলে ই তো আমার এখানে বলে দিচ্ছে, এই ধারে কিন্তু আমি বি বসাবার জায়গা নেই, তাহলে বিকে কোথায় বসাবো, না এই ধারে বসাবো, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো বি এবং ই উভয়েরই ঠিক পাশে সিকে বসাতে পেরেছি। এরপর দেখো এইটাকে আমি এবারে ঠিকঠাকভাবে লিখতে পারবো, এই জায়গাটা যেটা লিখলাম আমি আগে, যেটা স্কিপ করে আসলাম। দেখো কি বলেছে এখানে, বলেছে বি বসে আছে এ এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এ এর ডান দিকের তৃতীয় স্থানে এ কে যদি এখানে বসাই, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার স্থানে বি হয়ে গেল, তাহলে এ আমার এখানে এটুকুনি ক্লিয়ার হয়ে গেল। তারপরের লাইনে চলে আসছি, দেখো ডি বসে আছে জি এর ঠিক বাঁ দিকে, তাহলে জি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে, জি এর ঠিক বাঁ দিকে ডি বসে আছে, তাহলে ডি কে বসিয়ে দিলাম। এরপরে কিন্তু আমার আর একটা লেটার কিন্তু আমার বসার জায়গা ফাঁকা রয়েছে, সেই জায়গাটাতে কে বসবে এখানে দেখতে হবে, এ বি সি ডি ই এফ এবং জি এর মধ্যে কে বসেনি, আমি বুঝতে পারছি এ বি সি ডি ই এফটা দেখো বসেনি কো, ঠিক আছে, তাহলে এফটাকে এখানে বসিয়ে দেবো। এরপরে প্রশ্নে আমাকে কি জানতে চেয়েছে, প্রশ্নে আমার জানতে চেয়েছে ই এর ডান দিক থেকে গণনা করলে ই এবং এফ এর, তাহলে ই এর ডান দিক বলতে এই সাইডটা, ই এবং এফ এর মধ্যে এখানে কতজন বসে আছে, না 1 2 জন, কে কে বসে আছে, সি এবং বি, তাহলে 2 জন হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, একটা প্রশ্ন তোমাদেরকে করালাম, ধরে ধরে করালাম, ঠিক আছে, একটু টাইম সাপেক্ষ, এই ক্লাসটা একটু টাইম নিয়ে করাচ্ছি যাতে তোমরা একটা প্রশ্ন না ভুল করে আসো, ঠিক আছে। চলো অ্যান্সারটা দেখে নিই, 2 জন দেখতে পাচ্ছ। চলো নেক্সট আরেকটা, চলো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং তোমাদের কী ধরনের প্রশ্ন কোয়ারি আছে তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা সে ধরনের প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, রেলওয়ে এনটিপিসি যে এক্সামগুলো চলবে তার উপরই বেস করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপ, বুঝতে পারছো কী বলতে চাইছি, গুরুত্বপূর্ণ টাইপ করাবো, ঠিক আছে, ঠিক আছে। চলো সেই টাইপগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে, আজকে যে এক্সামগুলো হবে পরবর্তীকালে সেই প্রশ্নগুলো রিপিট হতেই পারে, ঠিক আছে। চলো আশা করছি আজকের ক্লাসটা ভালো লাগলো, আর এই ক্লাসগুলো আমি এইটুকু কথা দিচ্ছি, আমার রিজনিং ক্লাস যারা দেখবে তোমার 30-এর মধ্যে 30 তোমাদের আটকাবে না গ্রুপ ডিতে, ঠিক আছে। 25 30 তোমার 20 এলপিতে যাই কিছু তোমার নাম্বার বিভাজন থাকুক না কেন, ফুল নাম্বার তোমরা ক্যারি করে আসতে পারো, সেই টাইপগুলোই করাবো, ঠিক আছে। যারা আরপিএফ এক্সাম দিয়েছো, যারা তোমার এলপির এক্সাম দিয়েছো, যে টাইপগুলো করেছি আশা করছি বুঝতে পেরেছো যে কী ধরনের প্রশ্ন লেভেল করিয়েছি, ঠিক আছে। সেই প্রশ্নগুলো কিন্তু চলে এসেছে, এবার তোমাদের চয়েস, ঠিক আছে। চলো বাই।